স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। রোদ্দুর ভর দুপুরে বেজায় রেগে বাসা থেকে বেরুলো। বাসায় কি শুরু করেছে মামা? যখন বাবা মারা গেলেন তখন সে সবে ইন্টারমিডিয়েট পাশ করেছে। কই, তখন মামা কোথায় ছিলেন? সে তো সেবার তাদের মাথার উপরে ঢাল হয়ে দাঁড়াননি। বাবার রেখে যাওয়া একতলা বাড়িটি না থাকলে পথে বসতে হতো তাদের। ঠিক তখন থেকে রোদ্দুর ঠিক কতটা কষ্ট করে টিউশনি করে সংসারের হাল ধরেছে তা সেই জানে। এরপর বিবিএতে ভর্তি না হয়েই সে নিবন্ধন দিয়ে চাকরি করেছে একটি ইবতেদায়ী মাদ্রাসায়। ওই হাজারখানেক টাকায় সচ্ছল হয়েছিল মা মেয়ের সংসার। কোনো রকমে বিবিএ কমপ্লিট করে সে এখন একটি কলেজের প্রভাষক। ঠিক যখন তাদের খারাপ সময় কেটে গেল, তখন মামা এসেছেন নিজের ছেলের সাথে তার বিবাহ সম্বন্ধ নিয়ে। মাও তার কথায় কথা মেলাচ্ছে। পৃথিবীতে ছেলের টান নাকি যে আমি শেষে কিনা তার বেকার ছেলেকে বিয়ে করব, যার আবার আগেও একটি বিয়ে হয়েছিল। একটু আগে রাগে চেদে সে বাসা থেকে বেরিয়ে এসেছে। মাকে বলে এসেছে, এ লোক এ বাসায় থাকা অবস্থায় আমি ফিরবো না। তোমার ভাই এতটাই যখন ভালো, তবে সে তখন কোথায় ছিল, যখন আমাদের দিনে একবেলা খেতেও টানাপোড়েনে পড়তে হতো? এখন আবার ভালো করার কোনো দরকার নেই। ওনাকে বাসা থেকে বের করে তবেই আমায় ফোন করবে। নীলাচল ট্রিপ দারুণ কাটলো অরিত্রের। বাসায় সকলকে চমকে দিবে বলেই কাউকে কিছু জানায়নি সে। অরিত্রের সবচেয়ে প্রিয় কাজ সামনের মানুষটিকে চমকে দেওয়া। পরিচিত জনদের কাছে এসে ঠিক যতটা মিশুক, অপরিচিতদের জন্য কেবলই গম্ভীর মুখশ্রীর ফিজিক্সের লেকচারার অরিত্র আফনান শেখ। দুপুর 2টার ক্লাসটি শেষ করে একসঙ্গে বাসার পথ ধরবে সে। অরিত্র ক্লাসে প্রবেশ করতেই দেখলো ক্লাসরুম প্রায় পরিপূর্ণ। কিছু কিছু মেয়ে এমন ভাবে তাকাচ্ছে যেন মনে হচ্ছে চোখের নজর দিয়ে গিলে খাবে। বেবি ব্লু শার্টের হাতা গোটানো অরিত্রের বাহু দৃশ্যমান। গতকাল রাত থেকে জার্নি করে সকালে কলেজ অ্যাটেন্ড করেছে। বিশ্রামের অবকাশ মেলেনি। ক্লান্তিতে চেহারার বেহাল দশা। এলোমেলো চুলগুলো হাত দিয়ে আরেকটু এলোমেলো করে ফেললো সে। স্টুডেন্টস, আজকের মতো টপিক শেষ। কিছু কথা বলি। আগে দর্শনদারি, পরে গুণ বিচারি। এ কথা কখনো শুনেছ? অরিত্র একটু সামনে এগিয়ে বলল, এর মানে কিন্তু এ নয় যে চেহারার সৌন্দর্য, বরং এ দ্বারা বোঝানো হয় সবার আগে নিজস্ব পরিপাটি থাকা। তোমাকে দেখতে সুদর্শন হতে হবে তা কিন্তু নয়, বরং তোমার পরিপাটি চলন, পরিষ্কার পোশাক, চুলের স্টাইল এবং সবচেয়ে জরুরি কনফিডেন্স। যখন তোমরা কোনো প্রেজেন্টেশন দিবে তখন সবার আগে লুকস ম্যাটার করে। তথ্যে ভরপুর প্রেজেন্টেশন সবাই বানাবে, তবে কনফিডেন্সের সহিত উপস্থাপন সবাই করতে পারবে না। তোমার উপস্থাপনা যেমনই হোক, কনফিডেন্স থাকতে হবে 10/10। সকল স্টুডেন্ট পিনপিন নীরবে তার উচ্চারিত প্রতিটি শব্দ শুনছিল। অরিত্র নিজের ল্যাপটপ বই গুছিয়ে নিতে নিতে বলল, সকলের জন্য শুভকামনা। আশা করি তোমাদের প্রেজেন্টেশন ভালো হবে। নিকোটিনের ধোঁয়া ছাড়া এক মুহূর্ত কল্পনা করা অভ্রর জন্য দুষ্কর। সে চেইন স্মোকার, সাথে মানুষটা বড্ড অগোছালো। 14 তলায় ছোট্ট একটি চিলেকোঠা রেন্টে নিয়ে থাকে। বেঁচে আছে নাকি মরে গেছে এ খবর নেওয়ার মতো তেমন কেউ নেই। সে খেয়েছে কিনা খায়নি সে খবরও তেমন কেউ নেয় না। যদি মা থাকতো তবে হয়তো তার জীবনটা গোছালো হতো, কিন্তু সে আরো 20 বছর আগেই তাকে 18 মাসে রেখে চলে গেল না ফেরার দেশে। বাবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বেশিরভাগ সময় বিদেশেই থাকেন। যদিও তিনি আর বিয়ে করেননি। বাবা তার মায়ের সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলেন বলেই দাদা মেনে নেয়নি। তার বাবাকে করেছে ত্যায্য পুত্র। সে যাই হোক, তার বাবা হয়তো তার মাকে অনেক ভালোবাসতো, তাই অধিক শোকে তাকে ভুলেই বসেছিলেন। সে বড় হয়েছে বাড়ির কেয়ারটেকার রহিম চাচা আর ফিরোজা আন্টির মমতায়। তবে টাকা পয়সার কোনো কমতি তার বাবা রাখেন নাই কখনোই। সেই 6 বছর বয়সেই ব্রিটেনে পাঠালেন। এরপর বহু বছর সেখানে কাটালো। এরপর ল নিয়ে পড়ে দেশে চলে আসলো। তবে বাবার প্রতি একটা চাপা অভিমানে বাড়ি আর ফেরা হলো না। এর অবশ্য আরেকটা কারণ আছে। অত বড় বাড়িতে একা থাকতে ভালো লাগে না, কেমন যেন ছিমছাম। বউ তো মনে হয় থাকে না। তার বাবা অবশ্য অনেক করে বলেছিল, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। অফিসিয়াল নাম্বারটা রেখে অন্য সিমটা মোবাইল থেকে খুলে রেখেছে। যদিও তাকে ফোন করে বিশেষ খবর নেওয়ারও তেমন কেউ নেই। এতগুলো বছরে হাজারো মেয়ের সাথে পরিচয় হয়েছে। কেউ সাদা চামড়া, কেউ বা কুচকুচে কালো, আবার কেউ খুব সাধারণ। তবে তার কখনো মনে হয়নি এদের মাঝে কেউ বিশেষ।
প্রায় মাস 6 হলো সে দেশে এসেছে। হাইকোর্টে ক্রাইম ব্রাঞ্চের সর্বকনিষ্ঠ উকিল হয়েও কোনো কেস না হারার একটি রেকর্ড তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। তবে অভ্র খুব কম কেস হাতে নেয়, ওই যতটুকু তার চলতে দরকার আর কি। যদিও বাবা এখনো তাকে নিয়ম করে হাত খরচ পাঠায়, তবে তা অ্যাকাউন্টেই পড়ে থাকে, সে কখনো তোলে না। বন্ধু বান্ধব নেই তেমন, ঘর থেকেও বের হওয়া হয় না। বই হলো তার এই ছন্নছাড়া জীবনে একমাত্র সঙ্গী। চিলেকোঠার জানালার কাছে রকিং চেয়ারে বসে একটার পর একটা সিগারেট শেষ করা আর উপন্যাস পড়তে পড়তে গল্পে ডুব দেওয়াই তার সারাদিনের কাজ। রাতে হালকা লয়ের বইগুলো নাড়াচাড়া করে ঘুম দেয় সে। আবার সকালে উঠে একই কাজ। নীলক্ষেতে কয়েকটি পুরাতন বই বিক্রি করতে এসেছে সপ্তর্ষি। তার এক বই দুবার পড়তে ভালো লাগে না, তাই মাঝে মাঝে নীলক্ষেত আসে। পুরাতন বই বিক্রি করে সেই টাকার সাথে কিছু যোগ করে নতুন বই কিনে নিয়ে যায়। মেয়েটা বড্ড দুরন্তর। আজ যে বইগুলো বিক্রি করতে এসেছে তার মধ্যে নীল রঙের প্রজাপতি উপন্যাসটা তার অনেক প্রিয়। সে বইটির শেষ পাতায় লিখল, নিলেও একটা প্রেম থাকে, সবাই বুঝতে পারে না। যাদের মন আয়নার মতো স্বচ্ছ, বরফের ন্যায় কঠিন, কুয়াশার ন্যায় গুমট, তারাই নিলে প্রেম খুঁজে পায়। সপ্তর্ষি। সাথে নিজের 11 ডিজিটের ফোন নাম্বার। সপ্তর্ষি আনমনে বলল, জানি কোনো সাধারণ ছেলে ফোন করবে না, কিংবা কোনো বকাটে ছেলেও না, ফোন করবে কোনো এক পড়ুয়া ছেলে। সপ্তর্ষি একটা সাদা গোলাপ বইটার ভাঁজে রেখে দিতে দিতে বলল, আমার সবচেয়ে পছন্দের উপন্যাস। তোমায় দেওয়ার মতো আমার কাছে কিচ্ছুটি নেই, তাই এই সামান্য উপহার। এই মেয়ে নির্ঘাত পাগল টাগল হয়ে গেছে, না হলে এসব কেউ করে? আজ কোর্টে বড্ড চাপের উপরই ছিল ব্যারিস্টার আয়ুষ্মান অভ্র। তবে শেষে কেসের শুনানি হয়েছে তার মক্কেলের পক্ষেই, তাই সব ব্যস্ততাকে দূর করে দিয়ে অনেকদিন পর মনে হলো নিজেকে একটা রেওয়ার্ড দেওয়া দরকার। মনে পড়ল বাসায় প্রায় সব বইগুলোই পড়া হয়েছে। এখন নিজেকে বই গিফট করার চেয়ে ভালো রিওয়ার্ড আর খুঁজে পেল না অভ্র। যেই ভাবা সেই কাজ। নিজে গাড়ি ড্রাইভ করে সোজা নীলক্ষেত। নতুন বই চাইলে কিনতে পারতো, তবে অভ্রের একটা ইচ্ছে হলো পুরনো বই কালেক্ট করা। অভ্রর মতো পুরনো বইতে মানুষের নানা আবেগ জড়িয়ে থাকে, অনুভূতি থাকে, মায়া। এগুলো কালেক্ট করে নিজের বুকশেল্ফে ভর্তি করে রাখলে মনে হয় সব মায়া এক করে বাক্সবন্দি করে ফেলেছে। পাশেই বইয়ের দোকানের সামনে শত মানুষের ভিড় ঠেলে বই দেখতে লাগলো নিজ মনে। যেটা যেটা পছন্দ হয়েছে সবগুলো কিনে ফেললো। তখন যে বইয়ের সংখ্যা 17 হয়েছে সে খেয়ালই করেনি। দোকানদারও এমন কাস্টমার পেয়ে খুশি হলেন বলা যায়। সে কিছু বলল না, শুধু ড্যাব ড্যাব করে দেখলো। বইগুলো সে এনে রেখেছে প্রায় 15 দিন হয়ে গেছে, এখনো পড়া হয়নি। এই কদিন কোর্টে ভালোই প্রেসার ছিল। বাবার জমি নিয়ে ঝামেলায় ছোট ভাই বড় ভাইকে আর ভাইয়ের ছেলেকে খুন করে ছোট বোনের স্বামীকে ফাঁসিয়েছিল সব সম্পত্তি নিজের করতে, কিন্তু অভ্র কেসটা হাতে নেওয়ায় তা আর সম্ভব হয়নি। ওকালতি করতে গিয়ে অভ্র একটা জিনিস খুব খেয়াল করেছে, লোক মানুষকে কোথায় যে নিয়ে যায় তা ওই মানুষটা আন্দাজও করতে পারে না। ভাই ভাইকে মারছে ছেলে, বাবাকে মারছে, স্বামী স্ত্রীকে খুন করে স্ত্রী পরকিয়া করে খুন করে স্বামীকে। সবকিছুর পিছনে একটাই কারণ, শুধু সম্পত্তি। এসব ভেবে আজ অভ্রের মেজাজটা বড্ড বিগড়ে আছে। রুমে ঢুকেই দরজা লাগিয়ে বসে পড়লো রকিং চেয়ারে। কিছু ভালো লাগছে না। একটু ঝিমিয়ে উঠে ফ্রেশ হয়ে আসলো। বিদেশে থাকাকালীন দাদা মাঝে মাঝে ফোন করতেন, তবে সে সিম খুলে ফেলায় এতদিন যোগাযোগ বন্ধ ছিল। দাদা তার অফিসিয়াল নাম্বার জোগাড় করে আজ সকালে তাকে ফোন করে দাদা বাড়িতে যেতে বলেছে। যদিও সে চায়নি যেতে, তবে দাদা দাদি অসুস্থ শুনে মনে হলো যাই দেখা করে আসি। তারা গত হলে হয়তো আর শেষ দেখাটাও হবে না। সেই কথা মনে হতেই অলিভ কালারের টি শার্ট আর সাদা জিন্স পরে এলোমেলো চুলে পায়ে স্লিপার পরেই বের হলো ঘর থেকে। 3 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করলো ওই 14 তলা বিল্ডিং এর মালিক আফনান শেখের ছোট মেয়ে অর্কিড। বড় ভাই অধীরের কণ্ঠে ফিরে তাকালো ভাইয়ের মুখপানে। অধীর হেসে বলল, কি রে পুতুল, কি দেখছিস এত মন দিয়ে? অর্কিড হেসে বলল, কিছু না দাদা ভাই। আচ্ছা দাদাই, এই ছেলেটা বোধহয় আমাদের চিলেকোটের ভাড়াটিয়া। কে উনি? অধীর একটু ভেবে বলল, উনি অভ্র, যতদূর জানি ব্যারিস্টার তিনি। অর্কিড অবাক হয়ে বলল, এত কম বয়সে? দেখতে তো মনে হয় আমার সমবয়সী। অধীর হেসে বলল, বিদেশের পড়াশোনা আর আমাদের দেশটারও তো এক না। যাই হোক, তোর ভাবিপুকে নিয়ে তোদের পাশে যাবো ভাবছি, তুইও চল। তোরা যা, আবার আমি কেন? বাসার সকলেই দাওয়াত করা হয়েছে, আর নীলার দাদা দাদির 56 বছরের বিবাহবার্ষিকী, কিন্তু বাবা ব্যস্ত, তাছাড়া অরিত্র বাসায় নেই। এখন কেউ যদি অ্যাটেন্ড না করে এটা ভালো দেখায় না।
মেজদা কোথায় দাদাভাই? বন্ধুদের সাথে নীলা চল ট্যুরে বোধ হয়, যাই হোক যা, রেডি হ। অর্কিড, অরিত্র, অধীর 3 ভাই বোন তারা। অধীর একটি সরকারি ব্যাংকে কর্মরত, অরিত্র কলেজের প্রভাষক। তবে প্রভাষক শুনলেই যেমন আমরা ধারণা করি রাগী গম্ভীর মুখোশটি, সে তার সম্পূর্ণ বিপরীত। সর্বদা হাসি খুশি মাখা উচ্ছ্বাস নিয়েই তার জীবন। ছুটি পেলে বন্ধুদের সাথে ট্যুর কিংবা ভাই বোনের সাথে আড্ডা দিয়েই কাটে তার সময়। আর অর্কিড এবার অনার্স 2nd ইয়ার, ইংরেজি ডিপার্টমেন্ট। দাভাই ঠিক বলেছেন, বাসার কেউ অ্যাটেন্ড না করলে বিষয়টা চোখে লাগার মতোই। অগত্যা অর্কিড ফটাফট রুমে গিয়ে সে গ্রিন কালারের ব্যাগি প্যান্ট সাথে একটি টি শার্ট, উপরে একটি চেক শার্ট পরে নিল। চুলগুলো এমনিতেই ঘাড় অবধি, তাই সেটা নিয়ে বিশেষ ঝামেলা নেই। চোখে 4 কোনা ফ্রেমের চশমাটা পরে নিল। এই চশমাবিহীন সে কিছু দেখে না বললে ভুল হবে। দেখে তবে সবকিছুই ঘোলাটে। না, তার মধ্যে কোনো মেয়েলি কিছুই নেই। সে মেয়েদের মতো সাজেও না। মেয়েদের আলমারি খুললে শাড়ি, ড্রেস আর গহনা, সাজগোজের জিনিস ভর্তি থাকে, কিন্তু তার আলমারির বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। তাকে জোর করে কিছু কিনে দেওয়া যায় না। অর্কিড রেডি হয়ে বের হতেই মা কারণে বললেন, জানতাম ভাইয়ের কথা ফেলতে পারবি না। ভালো করে যাস, কোনো দুষ্টুমি করবি না, লক্ষ্মীটি আমার। অর্কিড হাসলো মনে মনে, বলল, আমি বড় হয়েছি, দুষ্টুমি করব? কি রে অর্কিড, কি ভাবছিস মা? কিছু না আম্মু। বাবা কোথায়? দেখ, ড্রয়িং রুমে হয়তো বসে আছে বোধ হয়। মা, এক কাপ কড়া করে কফি দিও তো। আমি বাবার কাছে গেলাম। বাবার কাছে গিয়ে বাবার পাশে বসতেই আফনান বললেন, মামনি, শুনলাম ভাইয়ের সাথে মজুমদার ফ্যাশন যাচ্ছ, তবে সেখানে গিয়ে কিন্তু মোটেও দুষ্টুমি করবে না। অর্কিড মুখে রাগী ভাব ফুটিয়ে বলল, বাবা, আমি কিন্তু যাইমো না। তোমরা সবাই আমাকে খ্যাপাচ্ছ। আমি কি দুষ্টুমি করি নাকি? বাবা হেসে বললেন, দূর পাগলি, তুমি বড় হয়েছো তো, তাই বাবা একটু চিন্তা করি, এই আর কি। তা তুমি কি কিছু বলবে? বাবা আসলে হ্যাঁ বলো, কি? আমার কিছু টাকা লাগতো। আমি আফরান শেখ পাঞ্জাবির পকেট হতে 10টি কচকচে 1000 টাকার নোট বের করলেন। মূলত অর্কিড কখনো বেহিসাবে খরচ করে না, তাই যখন সে টাকা চায় তখন তিনি চেষ্টা করেন অঙ্কটা বাড়িয়ে দেওয়ার। অর্কিড অবাক হয়ে বলল, বাবা, আমার মাত্র 3000 টাকা লাগতো। আমার জুতো কিনতে হতো। মা, তোমার যা খুশি কিনো, এখনই তো তোমার শৌখিনতার বয়স। বয়স অনুযায়ী এনজয় না করলে পরে এসব করার সুযোগ হবে না কিন্তু। মানুষের অনুভূতি কি কিছু বেমানান খন্ডাংশ ভাবনা, যার কোনো সত্যতা নেই, নাকি অনুভূতি আবেগ বোঝার ক্ষমতা সবার নেই? কথাটা কয়েকবার মনে মনে আওড়ালো অভ্র। অভ্র দাদার বাসায় গেট পার হতেই এক মধ্যবয়সী মহিলার ফোন কলে দাঁড়ালো। মহিলার কান্না যেন আসমান জমিনও টের পাচ্ছে। মহিলাকে শান্ত করে অভ্র সব খুলে বলতে লাগলো। এখন অভ্র অফিস টাইম নয়, সন্ধ্যা 7টা বাজে। এই সময়ে সে অফিসিয়াল আলাপ তেমন করে না, তবে মায়ের বয়সী মহিলাদের অবজ্ঞা করার সাহস তার ঠিক হয়ে ওঠেনি। মহিলার থেকে যতটুকু শুনেছে এতটুকু বুঝতে পেরেছে উনি হাই স্কুলের শিক্ষিকা। স্বামী মারা গিয়েছেন মেয়ের জন্মের 7 মাসের মাথায়। একমাত্র মেয়েকে অনেক কষ্টে পড়াশোনা করিয়েছেন। মেয়েটা প্রাইমারি স্কুলে জব করত। বিয়ে দিয়েছিলেন তরিক খান, বিসিএস প্রশাসকের সাথে। গিফট নামক যৌতুক, এমনকি মেয়েটার বেতন তিনি নিজে তুলতেন। এতে প্রতিবাদ করায় প্রায়ই অত্যাচারিত চলতো মেয়েটার উপর। খোটা দিত বাবা মা নিয়ে। শাশুড়ি ননদ সকলে কাজের মেয়ের মতো ট্রিট করতো মেয়েটাকে। এ সকল সমস্যা চলছিল। মেয়েটাকে হঠাৎ মাসখানেক যাবৎ রিচ করা যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও পারেনি মেয়েটার মা। তিনি মেয়ের জামাইয়ের নামে কেস করেছেন, তবে সে একজন উপজেলা প্রশাসক হওয়ায় কেউ কেসটা নিতে চাচ্ছে না। তাই অগত্যা এই অসময়ে অভ্রকে ফোন করলেন ভদ্রমহিলা। সব শুনে অভ্র বলল, আন্টি, আপনি আমার মায়ের মতন। আমি ইনশাল্লাহ আপনার কেসটা নিয়ে ফেলেছি ভাবুন। কাল সকাল 11টায় আমার কেবিনে দেখা করিন, একটু ডিটেলসে কথা বলবো। অভ্র বুঝল ভদ্র মহিলা তার কাছে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবে তা ভেবে না পেয়ে নীরব হয়ে গিয়েছেন। সবকিছু বুঝিয়ে বলে ফোন রাখলো অভ্র। অভ্র পিছনে ফিরে যেন চমকে গেল। বাবা আসিকুর রহমানকে দেখলো ঠিক ওর পিছনে দাঁড়িয়ে। ও অবাক হয়ে ভাবলো, বাবা এখানে? দাদা ভাই কি বাবাকে মেনে নিয়েছেন? হঠাৎ স্টেজ হতে দাদার কণ্ঠ শুনে বাবার থেকে নজর ফিরিয়ে তার দাদার দিকে সীমাবদ্ধ করলো।
নীলা মেয়েটার শাড়ি সামলাতে পারে না, তবুও তার ফ্যামিলি ফাংশনে শাড়ি পরা চায়। এই যে এখন শপিং মলের লিফটে তার ননদিনী শাড়ির আঁচল সামলাচ্ছে আর স্বামী সামলাচ্ছে তাকে, এতে অবশ্য নীলার ভালোই লাগছে। তবে ভাই বোনের চেহারা বিরক্তিতে কুঁচকে গেছে, আর সহ্য করতে না পেরে অর্কিড বলেই ফেললো, ভাবিপু, তুমি শাড়ি না পরে পারো না? যা সামলাতে পারো না তা পরো কেন? বোনের সাথে তাল মিলিয়ে ভাইও বলল। বুঝা তোর ভাবিবুকে। নীলা কটমট চোখে অধীরকে দেখলো, তারপর বলল। এই কথা শুনে দুই ভাই বোন ফোঁস করে শ্বাস ফেললো। তারা জানে এখন নীলাকে কিছু বলে লাভ নেই, সে যখন ঠিক করেছে কিনবে মানে তাকে এখন কেউ আটকাতে পারবে না। অধীর জোর করে অর্কিডকে তেমন কিছু কিনে দিতে পারলো না, সে দুজোড়া স্নিকার্স নিল। এদিকে নীলা 3টে শাড়ি কিনলো, যদিও আরো একটি তার বেশ পছন্দ হয়েছিল, তবে অধীরকে বলার সাহস হয়নি। মাঝে মাঝে অধীর বুঝতে পারে না মেয়ে মানুষ আসলে কেমন, তার বোনের মতো নাকি তার বউয়ের মতো। অর্কিড গাড়ি ড্রাইভ করছে এক মনে, উদ্দেশ্য মজুমদার ম্যানশন। অভ্রকে সাধারণ পোশাকে দেখে একজন গেস্ট তাকে ওয়েটার ভেবে বসলো, ওকে ডাক দিয়ে 1 গ্লাস জুস দিতে বলল। অভ্রের ডাক হলেও সে প্রকাশ করলো না। খাবার সাজানো বিরাট ভেনুর কাছে গিয়ে ট্রেতে জুসের গ্লাস তুলে নিতে নিতে শুনলো দাদা বলছে, আমার ছোট ছেলে আশিকুর রহমান মজুমদার আজ অনেক দিন পর আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন লামহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার হিসেবে। শুনে অভ্র খুব চমকালো। তার বাবা আর দাদার মধ্যে সব ঠিক হলো কিভাবে? যদিও আগ্রহ হচ্ছে বিষয়টি খুঁটিয়ে দেখার, তবুও নীরবে শুনতে চাইলো সে দাদার বলা কথাগুলো। তার দাদা তার বাবাকে স্টেজে ডেকে নিলেন, তারপর বললেন, আমার ছোট ছেলের একমাত্র পুত্র ব্যারিস্টার আয়ুষ্মান অভ্র মজুমদার। হঠাৎ অভ্রের উপরে আলো এসে পড়ল। তখন সে গেস্টকে জুস সার্ভ করছিল। এতে উনি অনেক বিব্রত হলেন, বুঝলেন পোশাক দেখে কাউকে বিচার করা তার মোটেও ঠিক হয়নি। দাদা অভ্রকে স্টেজে ডাকলেন। আয়ুষ এসো। অভ্র স্টেজে উঠে দাদা দাদিকে সালাম করলো। বাবার দিকে এক নজর তাকিয়ে একটু সামনে এসে দাঁড়ালো। বড় কাকা আবিদ মজুমদার তাকে আগে চিনতে পারেনি। বড় কাকা তার সিনিয়র উকিল, তবে অভ্র চিনেও নিজের পরিচয় দেয়নি। বড় কাকা অভ্রকে দেখে ভরকালো, কারণ অভ্রর ওকালতিতে অগ্রগতি তার সহ্য হতো না। মনে হতো জুনিয়র হয়ে এত এগিয়ে যাচ্ছে কিভাবে। তাই মানুষের কাছে অভ্রকে নিয়ে নানা সময় ব্যঙ্গ করেছেন। তখন কি আর জানতেন এই অভ্রই তার আদরের একমাত্র ছোট ভাইয়ের সেই ছোট্ট গোলুমলু ছেলেটা? অভ্র বলল, দাদা ভাই, দাদু, তোমাদের বিবাহ বার্ষিকীতে তোমাদের জন্য শুভকামনা। এই পথ চলা আরো সুদীর্ঘ হোক। আমি জানি না এত বছর পর কেন তুমি আমাদের তোমার পদবি দিলে, কেনই বা আমার বাবা তা মেনে নিলেন, আমি তা জানতেও চাই না। আমি এখনো তোমার পদবি নিতে প্রস্তুত নই। আমার মা যে পদবি পাননি, যে বাড়ি থেকে আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, সে বাড়ির পদবি আমার বাবা গ্রহণ করতে পারলেও আমি আয়ুষ্মান অভ্র পারবো না। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি একাই ভালো আছি, আমার কাউকে চাই না। আপনারা এনজয় করুন পার্টি। আমার একটি জরুরি কাজ আছে, আসছে। কথাটুকু কোনোভাবে শেষ করেই হনহন করে বের হয়ে গেল হলরুম থেকে অভ্র। পিন পিন নীরবতায় মুহূর্তেই আচ্ছন্ন হলো সম্পূর্ণ হলরুম। অনেকে বিস্ময়ে নীল হয়ে আছে। বড় কাকা লজ্জিত হয়ে মাথা নিচু করেছেন আরো অনেক আগে। বাবার চোখে জল ভিড়ছে, পলক ফেললেই বর্ষণ হবে। কবে তার ছেলেটা এমন পাথর মানব হলো? কই, সে তো একবারের জন্যেও টের পেল না। দাদা দাদির গাল গড়িয়ে জল পড়ছে। তারা যেন এতদিন বুঝলেন তারা ভুল করেছেন। অনুশোচনার পাল্লা দিনে দিনে কেবলই ভারী হচ্ছে। অভ্রের দাদা আহাদ মজুমদার একবার অস্ফুটে ডাকতে চাইলেন, আয়ুষ। কিন্তু সে ডাক অভ্রের কর্ণগোচর হলো না। অভ্র গাড়িতে উঠে দ্রুত গাড়ি নিয়ে গেট দিয়ে বের হওয়ার সময়ই অর্কিডদের গাড়ি ওভারটেক হলো। এতে অবশ্য অর্কিড চরম বিরক্ত হয়েছে। অর্কিড ভ্রুজোড়া কুচকে বলল, দেখলে দাদাই, এই এই মাত্র স্টুপিডটা কি করলো? যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত? অধীর কোনো রকমে বোনকে শান্ত করলো। তারপর গাড়ি পার্ক করে চলল হলরুমের দিকে। ওরা হলরুমে এমন বিধ্বস্ত অবস্থা দেখে অবাক হলো। কোনো সারা শব্দ নেই, কেমন গুমোট পরিবেশ, মনে হচ্ছে বড় কোনো ঝড়ের পর শান্ত প্রকৃতি। একটা উৎসব মুখর দিনে সবার এই অবস্থা কেন জানতে তিনজোড়া চোখ ইচ্ছুক হয়ে সম্পূর্ণ হলরুমে চোখ বোলালো, তবে তেমন কিছু বুঝলো না। পরে তিনজন মিলে গেল এক কর্নারে দাঁড়িয়ে থাকা নীলার ছোট বোন নেকির কাছে। নেকির পেট পাতলা, ও সব বলে দিবে এই উদ্দেশ্যে যেন হামলে পড়লো ওর উপর।
ব্যস্ত রাস্তায় গাড়ি চলছে আপন গতিতে। এ শহরের সবাই নিজের মতো নিজে গতিতে চলছে। কেউ কি কারো মনের খবর রাখে? ভালো থাকা কি শুধুই দেহের ভালো থাকা? বেঁচে থাকা মানে কি শুধুই দেহে প্রাণ থাকা? অভ্র কোনো মতে বাসায় ফিরল। এসেই চেয়ারে ধপাস করে বসে পড়ল। 2টা সিগারেট ধরালো একসাথে। না, তার মন মেজাজ ভালো লাগছে না, কেমন অশান্ত লাগছে সবকিছু। বাবার উপর তার বড্ড রাগ হচ্ছে। বাবা কেন ও বাড়ির পদবি নিলেন? তবে অভ্র ভেবে একটা উত্তর ঠিক বের করেছে। তা হলো, সে যেমন তার মাকে খুব ভালোবাসে, ঠিক তেমনি হয়তো বাবাও তার দাদা দাদিকে অনেক ভালোবাসে, তাই তাদের কথা ফেলতে পারেনি। কিন্তু এতেও যেন তার মন শান্ত হচ্ছে না, মাথাটা ঘুরছে, চোখ লাল টকটকে আকার ধারণ করেছে। শরীরের পশম নাড়ানোর মতো শক্তি যেন তার নাই। নিজের উপর বড্ড বিরক্ত হলো অভ্র। প্রায় আধা ঘন্টা পর উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। এরপর বেডসাইড ছোট্ট টেবিলের ড্রয়ার থেকে বের করলো তার মায়ের অ্যালবাম। উপরে সুন্দর করে লেখা লামহা নূর চৌধুরী। এই অ্যালবামে তার মায়ের ছবি সাজানো, কত কত ছবি। মন খারাপ হলে এই একটা জিনিসই আছে যা অভ্রকে শান্ত করে। অভ্র ঠিক কতক্ষণ মায়ের ছবিগুলোতে হাত বোলালো তা সে ঠিক জানে না। তারপর অ্যালবামটা রেখে দিল জায়গা মতো। উঠে রান্নাঘরে গিয়ে 1 কাপ কড়া কফি করলো। কফি খেতে খেতে কালকের কেসের জন্য কিছু বিষয় নিয়ে ল্যাপটপে ঘাটাঘাটি করছে সে। বিশেষত কোনো কেস হাতে নেওয়ার আগেই অভ্র উভয় পক্ষের মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে সামারি তৈরির চেষ্টা চালায়। এতে কেস সহজ হয়। ল্যাপটপে ঘাটাঘাটি শেষ করে দেখলো সবে 10টা 20 বাজে। এখন তো আর ঘুম আসবে না। তাছাড়া অভ্র কোনো প্রকার সোশ্যাল মিডিয়াও ইউজ করে না। হঠাৎ কি মনে হতেই উঠে সে বুক শেলফের কাছে গিয়ে দাঁড়ালো। সেদিনের কিনে আনা বইগুলো এখনো পড়া হয়নি, ভেবেই চোখ বুলাতে লাগলো। এখন কোনটা পড়া যায় সেই উদ্দেশ্যে। হঠাৎ অভ্রের চোখ একটা বইয়ে আটকে যায়। নীল রঙের প্রজাপতি, আমজাদ হোসেন। অভ্রের কোনো কালেই নীল রং তেমন পছন্দ না। ওর চোখে রংটা কেমন বেমানান বেমানান লাগে। একবার ভাবলো বইটা মনে হয় ভুল করে কেনা হয়েছে। হঠাৎ মনে হলো সে ভুলে আনেনি, এর আগে আমজাদ হোসেনের পরিচয় বইটি পড়েছিল। দারুণ লেখনী লেখকের। এই জন্য এখন বইটা হাতে নিয়ে সোজা গিয়ে রকিং চেয়ারে বসে জানালা খুলে দিল। এই যান্ত্রিক শহরের কোনো যান্ত্রিকতাই এখানে তাকে গ্রাস করতে পারে না। এখানে জানালা খুলে পাখিদের দেখতে যাওয়ার ইচ্ছে না করাই শ্রেয়। এত উপরে সাধারণত তেমন পাখিও দেখা যায় না, শুধু দেখা যায় সীমানাবিহীন আকাশ, আশেপাশের কয়েকটি উচ্চ দালান। বইটি খুলতেই অভ্র দেখলো নাম লেখা আছে ছোট্ট করে সবুজ কলিতে, সপ্তর্ষি। নামটা বার কয়েক আনমনে উচ্চারণ করলো অভ্র। নামটির অর্থ কি হতে পারে? বিদেশের মাটিতে বড় হওয়ার দরুন কঠিন বাংলা শব্দ বুঝতে বেগ পেতে হয়। সব চিন্তা পাশ কাটিয়ে পাতা উল্টাতেই দেখলো মেয়েটি কয়েকটি লাইন লিখেছে। এক বই বারবার পড়তে ভাল লাগে না, তাই এক্সচেঞ্জ করে নতুন বই কিনে। না হলে আমার পছন্দের উপন্যাসটি আমি বিক্রি করতাম না কখনোই। আপনি কি বলছেন? আমার বইটি যত্ন করে রাখবেন। অভ্র আন মনে হেসে দিল। তবে একটা জিনিস ভালো লাগলো, বই এক্সচেঞ্জ করে নতুন বই পড়ি, অর্থাৎ সে নিশ্চয়ই খুব পড়ুয়া। উপন্যাসটা পড়তে পড়তে অভ্র কখন সে তাতে ডুব দিয়েছে তার ইয়াত্তা নেই। প্রায় 21 পৃষ্ঠা পড়ার পর একটা শুকনো সাদা গোলাপ পেল বইয়ের ভাঁজে। আজ অব্দি অভ্র ফুল জিনিসটাকে কখনো ঠিক করে অবলোকন করেনি। তার মতে এগুলোর তেমন প্রয়োজন অন্তত তার জীবনে নেই। হঠাৎ খেয়াল করলো অভ্র গোলাপের ডাঁটটা একটা সাদা কাগজে মোড়ানো। কাগজটা খুলে দেখলো সুন্দর করে কয়েকটা লাইন লেখা। আমার সবচেয়ে পছন্দের উপন্যাস, তোমায় দেওয়ার মধ্যে আমার কাছে কিচ্ছুটি নেই, তাই এই সামান্য উপহার। অভ্র আন মনে হাসলো। এ জীবনে সে বহু পুরনো বই সংগ্রহ করেছে, কত প্রেমিক প্রেমিকার প্রেমের সাক্ষী হয়েছে, হয়েছে বিচ্ছেদের সাক্ষী, কিংবা একপাক্ষিক ভালোবেসে প্রেমিকে পাঠানো উপহার নয়তো প্রেমিকার পাঠানো উপহার। সাথে কত শত কবিতা, যে কবিতারা কভু প্রকাশিত হতে পারেনি। ধুকে ধুকে মরেছে সে বইয়ের ভাঁজেই। তবে এ প্রথম এমন কোনো বই সে হাতে পেল। মনে মনে ভাবলো মেয়েটা নিশ্চয়ই বড্ড ছেলে মানুষই। তবে তার বইয়ের প্রতি ভালোবাসা দেখে অভ্র চমকালো। ঘড়িতে সময় দেখলো 1:30 ছুঁই ছুঁই। বই পড়তে বসলে সময় এমনিতেই কিভাবে যেন কেটে যায়। বইটার বাকি অংশ পরে পড়বে ভেবে বিছানায় গা এলালো সে। রাগে জেদে বাসা থেকে বেরোনোর বুদ্ধিটা কাজে দিয়েছে রোদ্দুরের। মা সেহেলা রহমান ভাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে তবেই মেয়েকে কল করেছিলেন। তবে তাও সন্ধ্যার আগেই। এই মহিলা এককালে তেজস্বী নারী ছিলেন, তবে বাবার মৃত্যুর পরে তা যেন ধপ করে নিভে গেল। তবুও আজও তার আত্মসম্মান আকাশচুম্বী।
রোদ্দুর একটা জিনিস বুঝতে পারে না, সে একটা ভালো অঙ্কের অর্থ আয় করে, সাথে সম্মানের সহিত চাকরি করে। এই তো তারা বেশ আছে, তাহলে কেন তার বিয়ে করতে হবে? কেনই বা এরা উঠে পড়ে লেগেছে তার বিয়ে নিয়ে? মা এতটা ব্যস্ত হচ্ছে, সে কি একবারও ভেবেছে তার দেখভাল করবে সে? ঘড়ির কাঁটায় কাট কাট 1:30। রোদ্দুর ব্যালকনিতে পায়চারি করছে। বাবার দেওয়া নাম সায়েলি রোদ্দুর। এই নামের বিশেষত্ব তেমন কিছু আছে কিনা তা নিয়ে কখনো খুঁটিয়ে দেখেনি সে। হঠাৎ ফোন রিং হতেই ভাবনার ছেদ ঘটল তার। ফোন স্ক্রিনে জলজল করা নাম্বারটি দেখে বিরক্তিতে উফ উচ্চারণ করলো সে। রিসিভ করতেই শুভ জন্মতিথি রোদ্দুর। রোদ্দুর মুখভঙ্গি কঠিন করে বলল, আপনার কি কোনো বিশেষ প্রয়োজন? না হলে এত রাতে কাউকে কল করাটা শোভনীয় নয়। কেউ জন্মদিনের শুভেচ্ছা জানালে তাকে থ্যাঙ্কস জানাতে হয়, বাংলা ম্যাম। কঠোরভাবে কথা শোনাতে নেই। জি জনাব অরিত্র আফনান শেখ, আপনাকে ধন্যবাদ। এবার কি ফোনটা রাখতে পারি? এই ওয়েট, আলোক প্রভা, জানেন আজ আমি গুরুতর এক অন্যায় করেছি, যে কাজ আমি আমার জীবনে আগে কভু করিনি। আমি জানতে ইচ্ছুক নই। আপনার জন্য কাজটি করলাম। আসলে আজ আমি বাসার দেয়াল টপকে বাহিরে বের হয়েছি। আমি আপনাকে এই কাজ করতে বলেছি? আপনি তো কখনো কিছু বলেন না। আমি বললাম ভালোবাসি আপনাকে। এর প্রতি উত্তরে আপনি কেবল নীরব ছিলেন, আর নীরবতা সম্মতির লক্ষণ। সুতরাং আপনিও আমাকে ভালোবাসেন বলে ধরে নিলাম। তো ভালোবাসার মানুষের জন্য দেয়াল টপকানো তেমন বড় কোনো ঘটনা নয়। এবার রোদ্দুর আরো বেশি বিরক্ত হলো। আপনি একটু বেশি বেশি করছেন বলে মনে হয় না? আপনি আমার কলিগ। আপনার সাথে আমার এরকম ফোন আলাপ শোভনীয় নয়। সবচেয়ে বড় কথা, আমরা কেবল একে অপরের পরিচিত, এর উপরে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু শোভনীয়? আর তুমি একটু ভুল বললে। তুমি আমার ভার্সিটির জুনিয়র ছিলে। আমরা কেবল কলিগই নই। জি, এবার ফোন রাখবো। ফোন রেখে একটু বাহিরে আসুন ম্যাম। আমি আপনার বাসার সামনে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে। এবার রোদ্দুরের বিরক্তি আরো কয়েক গুণ বাড়লো। আমার বাসার ঠিকানা পেলেন কোথায়? আমি এখন বেরোবো না। এটা কি ভালো দেখাবে? একটা ছেলে সারা রাত আপনার বাসার সামনে অপেক্ষা করবে? আমি কিন্তু দেখা না করে জায়গাটা ছাড়ছি না। অগত্যা রোদ্দুর ফোন রেখে ধীরে ধীরে দরজা খুলে বের হলো। অতি সাবধানে বাসার লোহার গেটটি খুললো, যেন মানুষ তো দূর কাকপক্ষীতেও টের না পায়। ফুটপাতে বসে থাকা ছেলেটিকে ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় কি অমায়িক সুন্দর লাগছে। পরনে ধূসর শার্ট, হাতা গোটানো বরাবরের মতোই, যার কোলে শুয়ে আরাম করছে এক বিড়াল শাবক। রোদ্দুরকে দেখে অরিত্র বিড়ালটিকে নামিয়ে দিল কোল থেকে। এরপর উঠে এসে দাঁড়ালো রোদ্দুরের মুখোমুখি। রোদ্দুর শীতল কণ্ঠে বলল, এ সময় আপনাকে আমাকে একসাথে দেখলে কি অঘটন ঘটতে পারে সে বিষয়ে আপনার ন্যূনতম ধারণা আছে? ছেলে মানুষে কি ঠিক হচ্ছে? গা ছাড়া ভাব নিয়ে অরিত্র বলল, সকল অঘটনের দায় ভার মাথা পেতে নিব। আপনি বেহায়ার মতো 3টা বছর আমাকে বিরক্ত করেছেন, এই অবধি ঠিক ছিল। তবে মাঝরাতে বখাটেপনা করে একটা মেয়ের বাসার সামনে এসে এই সিন ক্রিয়েট করবেন, এটা কখনো ভাবিনি আমি। হঠাৎ গম্ভীর হলো অরিত্রের মুখভঙ্গি। থমথমে গলায় সে বলল, হ্যাঁ, আমি বেহায়ার মতো আপনাকে বিরক্ত করেছি, কারণ আমি আপনাকে ভালোবেসেছি। আমি চেয়েছি আপনিও আমার মতো করে আমার ভালোবাসার মূল্যায়ন করুন। নিজের ভালোবাসাকে আমি ঠুনকো হতে না দিয়ে বরং প্রতিনিয়ত আপনাকে বোঝাতে চেয়েছি এ যৎসামান্য নয়, আপনার কল্পনার চেয়েও গভীর। জীবনে কখনো কোনো মেয়ের সংস্পর্শে আসা তো দূর, ঠিকভাবে 5 মিনিট কথাও হয়নি। সে আমি নিজের ব্যক্তিসত্তা, আত্মসম্মানের তোয়াক্কা না করে আপনার পিছনে পাগলা কুকুরের মতো পড়েছিলাম, কেবল নিজের ভালোবাসা জাহির করতে। ভালোবাসলে মানুষ কত কি তো করে, নিজের ভালোবাসার জাহির করতেই আজ আমি এখানে। ভালোবাসার মানুষের স্পেশাল দিনটিকে আর একটু স্পেশাল করার প্রয়াসেই আজ এখানে আসা, যা আমাকে বখাটে উপাধি পেতে সাহায্য করেছে। একটা কথা কি জানেন, আপনি নিজেকে যতই স্ট্রং দাবি করুন না কেন, আপনি ভিতরে ভিতরে ভীষণ ভীতু, যে নিজের ভালোবাসা জাহির করতে ভয় পায়। আপনার কাছে যেগুলো নিছকই পাগলামি ঠেকছে, আমার কাছে তা আবেগ অনুভূতির হিসেব নিকাশ, যা আপনার সাথে জড়িয়ে যাওয়ার পর থেকে কভু সমাধান করার সাধ্য হয়নি, বরং গড়মিল বেড়েছে। আপনি কখনো নিজের কথা ভেবেছেন? একটু ভাববেন, জীবনে যে আপনার জন্য পারফেক্ট, তাকে ভালোবেসে ভালোবাসাটুকুকে জাহির করবেন, এটুকুই চাই। এভাবে অরিত্র কখনো কথা বলেনি। রোদ্দুর কি সত্যি ভীতু? অরিত্রের বলা প্রতিটি কথা তাকে নাড়িয়ে দিয়েছে। নীরবতার অবসান ঘটিয়ে অরিত্র একটি প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। শাড়িটা দেখা মাত্র কল্পনায় আপনার মুখশ্রী ভাসছিল বলে কিনে নিলাম। যাই হোক,
আলোকপ্রভা, আপনাকে এতকাল বিরক্ত করার জন্য আমি দুঃখিত। এই অরিত্র আর কভু ভুলে চুকেও আপনার দরবারে নিজেকে প্রকাশ করবে না, ভালোবাসা দাবি করবে না, আর কখনো আপনাকে আলোকপ্রভা বলে ডাকবে না। সব ভালোবাসার কি পূর্ণতা পেতে হয়? হয় না তো। একপাক্ষিক ভালোবাসার স্থান পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে। আসি, বেস্ট উইশেস। বাধ্য মেয়ের মতো রোদ্দুর প্যাকেটটি হাতে নিল, কিন্তু সে কেন এই কাজটি করলো তা তার বোধগম্য হলো না। বুকে চিনচিন ব্যথা অনুভব করছে সে। তার বলা কথাতে কি অরিত্র কষ্ট পেয়েছে? তবে কি তার ক্ষমা চাওয়া উচিত? ক্ষমা চাইবার অবকাশ মিলল না। যতক্ষণে মস্তিষ্ক ঠিক করলো ক্ষমা চাইবে, ততক্ষণে অরিত্র দৃষ্টি সীমানাটুকুও অতিক্রম করেছে। নেকির কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে অর্কিড, অধীর ও নীলাও থ মেরে রইল। আসলেই তো, ছেলেটাকে দোষ দেওয়া যায় না। ছেলেটা যা বলেছে তার দিক থেকে প্রতিটি কথা বলার রাইট তার আছে। তার যখন দরকার ছিল তখন তো এ পরিবারের কেউ তার পাশে থাকেনি। এখন সে কেন এ পরিবারের পদবি নিবে? সেদিনের অনুষ্ঠান আর হলো না। গেস্টরা যে যার মতো খেয়ে বেরিয়ে গেল। অর্কিড একবার নাম জিজ্ঞেস করেছিল, কিন্তু নেকি বলল নামটা কঠিন, ঠিক মনে করতে পারছি না আপু। তবে দাদা আয়ুষ বলে ডেকেছিল বোধহয়। অর্কিড তেমন ভাবলো না এই বিষয় নিয়ে। সে আর কথা বাড়াতে চাইলো না। সে জানে এবারের সকলের মনের অবস্থা এখন খুব খারাপ। নীলার দাদার মুখ গম্ভীর হয়ে আছে। অরিত্র চলে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল রোদ্দুর। এরপর হাতের প্যাকেটটি নিয়ে নিজ ঘরে এসে দরজা লাগিয়ে দিল। অরিত্রকে কখনো এতটা গম্ভীর দেখেনি বললে ভুল। বরাবর গম্ভীরই তো দেখতো, কেবল তার সাথে কথা বলার সময়ে বাদে। বিবিএতে পড়াকালীন অরিত্রের সাথে পরিচয় হয়েছিল, তবে তাও তেমন গভীর পরিচয় নয়। এক বান্ধবীর ভাইয়ের বন্ধু সেই সুবাদে। কিন্তু যখন কলেজে জয়েন করলো, ঠিক কিছুদিন পরেই জয়েন হলো অরিত্র। অরিত্র প্রায় সময়ই রোদ্দুরকে সাহায্য করত। রোদ্দুর বুঝতে পারতো অরিত্র হয়তো তাকে পছন্দ করে, তবে এসব কখনো সে পাত্তা দেয়নি। কেনই বা দিবে? এসব ছেলে মানুষই বয়স কিংবা পরিস্থিতি কোনোটাই তার নেই। সবচেয়ে বড় কথা, যতদূর জানে অরিত্র বড়লোক পরিবারের ছেলে। নিজের স্ট্যাটাসের উপরে রোদ্দুর কখনো উঠতে চায় না। জীবনের এতগুলো বছর তো তাকে এই শিক্ষাই দিয়েছে, নিজের অবস্থান মেনটেন করতে হয়। এর উপরে উঠতে চাইলেই নানা অপমান লাঞ্ছনার শিকার হতে হয়। অরিত্র নিজ মুখে বলেছিল, রোদ্দুর, আপনাকে আমি ভালোবাসি, আজ থেকে নয়, যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে। তবে এসব রোদ্দুর হেসে উড়িয়ে দিয়েছে। সে তেমন আহামরি সুন্দরী নয়। সাধারণ বাঙালি মেয়েরা যেমন হয় তেমনই। সে কি প্রথম দেখায় কারো নজর কাটতে পারে? এ নিছকে মজা করা হবে তার সাথে। সে লাস্যময়ী নয়, স্লিমও নয়, তার কণ্ঠও সুন্দর নয়। তবে কি দেখে কোন পুরুষ প্রথম দেখায় ঘায়েল হবে? তবে রোদ্দুর বোধহয় জানে না, ভালোবাসা কখনো রূপ দেখে হয় না। হাতে থাকা প্যাকেটটি খুলল রোদ্দুর। হালকা গোলাপি ও সাদা রঙের মিশ্রণে সুন্দর একটি সুতির শাড়ি। শাড়িটি বেশ স্নিগ্ধ। অচাতনে সে শাড়িটি কাঁধে ধরে আয়নায় দাঁড়ালো। কি সুন্দর মানিয়েছে তাকে। হঠাৎ মনে পড়লো অরিত্রের বলা কথাগুলো। তবে কি আর কখনো অরিত্র রোদ্দুরকে ভালোবাসি বলবে না? কখনো তাকে আলোকপ্রভা বলে ডাকবে না? এতে রোদ্দুরের হাঁপ ছেড়ে বাঁচার কথা থাকলেও কেন তার হৃদয় পড়ছে? না, রোদ্দুর অরিত্রকে ভালোবাসতে পারে না, কখনো নয়। সে তো কিশোরী নয়। তবে কেন কিশোরীদের মতো ধ্বংসাত্মক চিন্তা করছে তার মস্তিষ্ক? অরিত্র বাসায় পৌঁছে সম্পূর্ণ রুম জুড়ে পায়চারি করতে লাগলো। না, আর আমি নির্লজ্জ হব না মিস। সায়েলি রোদ্দুর চৌধুরী, এতদিন নির্লজ্জতা দেখেছেন, এবার নির্লিপ্ততা দেখবেন। এই অরিত্র আফরান শেখ যখন নিজের ভালোবাসার প্রকাশক, তখন সে কাউকে পরোয়া করে না। কিন্তু যখন সে নিজের অনুভূতিগুলো মস্তিষ্কের খাঁচায় বদ্ধ করে ফেলে, তখন কোনো সায়ালি রোদ্দুরের সাধ্য নেই সেগুলোকে মুক্ত করা। তবে আমি আপনাকে মাঝপথে ছেড়ে দিলে ভালোবাসার মূল্য থাকলো কোথায়? এতদিন আমার ভালোবাসাটা দেখেছেন, এবার ইগনোরটা দেখবেন। ভাবনার ছেদ ঘটলো অর্কিডের ডাকে। দা, অরিত্রের পৃথিবী একদিকে, ছোট বোন অর্কিড একদিকে। অরিত্র হাসার চেষ্টা করে বলল, ও অর্কিড, তোরা চলে এসেছিস? মাঝে বললো তোরা মজুমদার ম্যানশন গিয়েছিলি। অর্কিড একবার পরখ করলো অরিত্রকে, এরপর বলল, তোর কোনো কারণে মন খারাপ? অরিত্র আমতা আমতা করে বলল। না, না তো। অর্কিড হাসলো, বলল, দা, আমায় মিথ্যে বলিস? অরিত্র ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অর্কিড ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, তা এত রাতে দেওয়াল টপকে ফিরলি যে? কোথায় গিয়েছিলি লুকিয়ে? অরিত্র জবাব দিল না।
এক ধ্যানে তাকিয়ে রইল অন্ধকারের পানে। অর্কিড আবার জিজ্ঞেস করলো, কিরে দা, বলি না তো। অরিত্র অর্কিডের দিকে শান্ত দৃষ্টি রেখে বলল। জীবনটা বেশ অন্ধকার, কিছুটা রোদ্দুর দরকার। অর্কিড এবার হো হো করে হেসে দিল, বলল, রোদ্দুরের ওই সেই কেস বুঝি? অরিত্রের গম্ভীর মুখশ্রী দেখে নিমেষেই তার হাসি গায়েব হয়ে গেল। কোনো রকমে হাসি থামানোর চেষ্টা চালিয়ে বলল, মাকে বলে পারিবারিকভাবে বিয়ে করে ফেল। অরিত্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সমস্যা তো এখানেই, একজন বিয়ে করতে ইচ্ছুক নয়, আর একজন তার স্ট্যাটাসের মেয়ে ছাড়া ছেলের বিয়ে করাতে নারাজ। দেখিসনি দাদাই আর নীলা ভাবির বিয়েটা? এবার অর্কিড করুণ চোখে তাকালো ভাইয়ের বিধ্বস্ত চেহারায়। আসলেই রোদ্দুর যদি সব মেনেও যায়, তবুও মানবেন না তাদের মা কারমি। অধীর বর্ণা নামক একটি মেয়েকে ভালোবাসতো, তবে কারমি কোনো মতেই সে সম্পর্ক হতে দেননি, বরং ভালোবাসা গভীরে পৌঁছবার আগেই বিয়ে দিয়েছেন নীলার সাথে। পৃথিবীতে যেদিন ভালো মানুষের সত্তাগুলি মরে যাবে, ঠিক সেদিন পৃথিবী ধ্বংসের দ্বারগোড়ায় পৌঁছবে। সকাল সকাল ঘুম থেকে উঠে জানালার কাছে দাঁড়িয়ে দৌড়াকাশের পানে তাকিয়ে আছে অভ্র। মাঝে মাঝে ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছে। আজ সে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, কেমন যেন ঘুমটা আজ ভালো হয়েছে। হঠাৎ করে অভ্রের মস্তিষ্কে সপ্তর্ষি নামটা লাফালাফি করে উঠল। মস্তিষ্কের তাড়নায় অভ্রের ঠোঁট দুটি বার কয়েকবার সপ্তর্ষি নামটা আওড়ালো। নামটা অভ্রের মনে ধরেছে। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন? সে কি তার নামের মতনই সুন্দর? উপন্যাসের নায়িকার মতো কি তার কাজল কালো চোখ, সাথে দীঘল কালো কেশ? সে হাসলেও কি টোল পড়ে? তার কানে ভালোবেসে অর্কিড গুজে দিলে সে কি লজ্জায় নইয়ে যাবে? অভ্র আন মনেই হাসলো। অভ্র নিজের উপর বড্ড বিরক্ত। সে কেন ওই মেয়েকে নিয়ে ভাবছে? আর 23 বছরের জীবনে কখনো তো সে এমন কোনো অনুভূতির সাক্ষী হয়নি। তবে এখন কেন? এ মেয়ের মধ্যে কি এমন আছে যে অভ্রকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে? অভ্র কি এ মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে? এত সব ভাবতে ভাবতেই অভ্র সেই চিরাচরিত অফিসিয়াল কালো কোট সাদা শার্ট পরে বের হলো। বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলো অভ্র। কলেজের বারান্দা দিয়ে অরিত্রকে হেঁটে আসতে দেখে রোদ্দুর কিছুটা এগোলো। অরিত্র বোধহয় গুনগুন করে গান গাইছে, শুনতে পাচ্ছে রোদ্দুর। তোর ওই চোখের ইশারা হয়েছি দেখে দিশেহারা, আমার কি হবে এখন তুই বল, তোকে ছাড়া আমি অচল। তবে কি অরিত্র এসব রোদ্দুরকে শুনিয়েই গাইছে? কিছুটা কাছাকাছি আসতেই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুরু 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 তু সানাই বাজিয়ে, আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। রোদ্দুর কি কেবল শুধু শুধু ভেবেই নিজের রাতের ঘুম হারাম করলো? এ ছেলের মাঝে তো কোনো পরিবর্তন লক্ষণীয় নয়। তবে রোদ্দুরকে ভুল প্রমাণিত করে তাকে অরিত্র এভাবে পাশ কাটিয়ে চলে গেল, যেন এখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। রোদ্দুর অবাকতা মিশ্রিত চাহনিতে তাকিয়ে রইল অরিত্রের যাওয়ার পানে। এরপর টিচার্স কক্ষে বার কয়েক চোখাচোখি হলেও অরিত্র এমন ভাবে কাটিয়ে ফেললো যে রোদ্দুর বলতে কারো অস্তিত্বই নেই। রোদ্দুরও আর এগোয়নি। কেনই বা সে আগ বাড়িয়ে কথা বলতে যাবে? তার তো নিশ্চিন্ত হওয়া উচিত। ঘাট থেকে ঝামেলা নামলো তবে, কিন্তু কোথাও না কোথাও একটা কিন্তু থেকেই যায়। বাইকের লুকিং গ্লাসে অরিত্র এক ধ্যানে তাকিয়ে আছে। এক যুবতীর চেহারার মলিন্যে। মেয়েটি সাদার উপরে ছাপা করা একটি সুতির শাড়ি পরনে। এ শাড়িতে মেয়েটির লাবণ্য বোধহয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রচন্ড রোদের প্রকোপে পৃথিবী পুড়ছে। মেয়েটির সামনের চুলগুলি ঘামে লেপ্টে আছে কপালে। একটু পর পর বাম হাতের পিঠ দিয়ে কপালে জমা বিন্দু জল মুছতে মুছতে বিরক্ত হচ্ছে মেয়েটি। বাম হাতে 4টে সাদা কাচের ছুরি, ডান হাতে চামড়ার বেল্টের ঘড়ি দৃশ্যমান। আকাশে মেঘের ঘন ঘটা কিংবা বাতাসের উন্মাদনা ব্যতীতই আকাশ কাঁদিয়ে বৃষ্টিকণা ঝরতে শুরু করলো। মেয়েটি দৌড়ে গিয়ে দাঁড়ালো বন্ধ দোকানের ছাউনির নিচে। এ দুপুর বেলায় এদিকটায় গাড়ি পাওয়া মুশকিল, এর উপরে আবার অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। মেয়েটির বিষাদময় মুখখানি অবলোকন করতে ব্যস্ত অরিত্র। এদিকে সে নিচে ভিজে চুপচুপা হয়ে আছে, সেদিকে তার ন্যূনতম ভ্রুক্ষেপ নেই। মিনিট 10 পরেও বৃষ্টি কমলো না, বরং ক্রমেই বাড়ছে বৃষ্টির তেজ। আকাশে কালো মেঘ, বাতাসের ঝঞ্ঝায় বোধহয় উড়ে যাবে লোকালয়। গাছগুলো ভয়ঙ্কর ভাবে দুলছে। এহেন পরিস্থিতিতে অরিত্র কি চলে যাবে?
এ সময় কি মান অভিমানের পৃষ্ঠা খুলে রাখা উচিত হবে? সে চলে গেলে মেয়েটির তবে কি হবে? এ বৃষ্টি কখন থামবে? আদেও থামবে কিনা তাও তো ভাববার বিষয়। কোপা কাটা বৃষ্টি দেখে রোদ্দুরের মনে অজানা শঙ্কা দানা বাঁধছে। সে এবার কিভাবে বাসায় পৌঁছবে? এ বৃষ্টি কখন থামবে তা তো বলা মুশকিল। এখান থেকে গাড়ি পাওয়াটাও দুষ্কর, তাও এমন ঝুম বৃষ্টিতে। একা একটি মেয়ে মানুষ এ নিঝুম পরিবেশে দাঁড়িয়ে থাকবে? ভাবনার ছেদ ঘটল বাইকের হর্নে। রোদ্দুর সামনে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখতে পেল অরিত্রকে। এতক্ষণের ভয়টুকু নিমেষেই গায়েব হয়ে গেল, বরং দুচোখে প্রশান্তি খেলে গেল মুহূর্তেই। যেন ওই চেহারা দেখলেও ভরসা খুঁজে পাওয়া যায়। অরিত্র রোদ্দুরকে বাইকে উঠতে বলছে না, এদিকে রোদ্দুর নিজেও এগিয়ে গিয়ে কথা বলছে না। দুই পক্ষই নিজেদের দিক থেকে শীতল নীরবতা বজায় রাখছে। অরিত্র বিড়বিড় করে বলল, কি স্ট্রং মেয়ে রে বাবা, নিজে বিপদে পড়েছে তাও সাহায্য চাইবে না। বাইক নিয়ে চলে যেতে উদ্যত হতেই রোদ্দুর বলল, অরিত্র। অরিত্র তাকালো রোদ্দুরের মুখপানে। চেহারার ভাঁজে ভাঁজে বৃষ্টির ফোঁটা বিনাশ সজ্জিত, চোখ মাটিতে সীমাবদ্ধ, ঠোঁট জোড়া ঈষৎ কেঁপে কেঁপে উঠছে। অরিত্র, আপনি তো জানেনই এই সময় আমি কোনো রিক্সা পাবো না। বৃষ্টি কখন থামবে তার ইয়ত্তা নেই তো। অরিত্র ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এমে ভাঙবে তবুও মচকাবে না, সাহায্য চাইছে তবে তাও ইনিয়ে বিনিয়ে। অরিত্র ইশারা করাতেই রোদ্দুর দ্রুত বাইকে উঠে বসলো। ধীরে ধীরে অরিত্রের কাঁধে হাত রাখতেই অরিত্রের হৃৎপিণ্ড অনিয়ন্ত্রিত লাফালাফি শুরু করলো। কেবল অরিত্রের নয়, রোদ্দুরেরও। বাইক চলছে আপন গতিতে। দুই মানব মানবী বৃষ্টির ফোঁটা ছিঁড়ে বাতাসের শোষো আওয়াজ উপেক্ষা করে এগিয়ে চলেছে যাদের মনে প্রণয় কিংবা গাঢ় আবেগ নেই। যেটুকু আছে তা কেবলই ধোঁয়াশা। হঠাৎ রোদ্দুরের নজর আটকালো এক বলিষ্ঠ সুঠাম পুরুষ বাহু অঙ্গে। অরিত্রের সাদা শার্ট ভিজে দৃশ্যমান হয়েছে তার মাংসল বাহু। ভেজা চুল হতে টপ টপ করে পানি পড়ছে। বাইকের লুকিং গ্লাসে তাকাতেই লোকটির গাঢ় বাদামি চোখ দুটিতে দৃষ্টি আটকালো রোদ্দুরের। মনের অজান্তেই দুফোঁটা উচ্চারিত হলো। মাশাআল্লাহ। চোখের পাপড়িগুলো ভিজে জড়োয়া হয়ে আছে। ওই বাদামি রঙা মণি দুটোতে কেবলই আক্ষেপ রয়েছে হয়তো। কি সেই আক্ষেপ? এতটা ভালোবাসার পরেও রোদ্দুরের ফিরিয়ে দেওয়া, নাকি রোদ্দুর তাকে অবহেলা করছে তাই? হঠাৎ বাইক থামাতে রোদ্দুর ধাক্কা খেলো বলিষ্ঠ দেহে। ভাবনার ছেদ ঘটিয়ে অবাক চোখে তাকালো আশেপাশটায়। এরপর নেমে দাঁড়ালো বাইক থেকে। দুইতলা শপিং কমপ্লেক্সের সামনে বাইক থামায় রোদ্দুর বেশ অবাক হলো। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, এখানে থামলেন কেন? অরিত্র ইতস্তত করে ইশারা করতেই রোদ্দুর নিজের দিকে তাকালো। লজ্জায় মিইয়ে গেল মেয়েটি। বৃষ্টিতে ভিজে সাদা শাড়ি লেপটে আছে শরীরে। ছি, কি বিশ্রী দেখতে লাগছে। কোমর স্পষ্ট ধরা দিচ্ছে খালি চোখে। কেবল কোমর নয়, সাদা ব্লাউজ ভেদ করে আন্ডারগার্মেন্টস দৃশ্যমান। রোদ্দুর চোখ তুলে তাকাতেই সামনে অরিত্রকে দেখল না। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল এক কোণে। মিনিট পাঁচেকের মাথায় অরিত্র বেরিয়ে এলো নিচতলায় থাকা কাপড়ের দোকানটি থেকে। হাতে একটা ছোট্ট শপিং ব্যাগ। কৌতূহলী হয়ে তাকালো রোদ্দুর। অরিত্র ব্যাগটি এগিয়ে দিল রোদ্দুরের দিকে। তখনও রোদ্দুরের অবাকতার রেশ কাটেনি। ঘটনাগুলো যতটা দ্রুত ঘটছে তা রোদ্দুরের মস্তিষ্কের ভাবাবেগে জট পাকাচ্ছে। রোদ্দুরকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অরিত্র নিজেই ব্যাগটি থেকে একটি কালো শার্ট বার করে রোদ্দুরের কাঁধে চাপিয়ে দিল। অরিত্রের কণ্ঠে স্বাভাবিক হলো রোদ্দুর। শার্ট ভালোভাবে গায়ে জড়িয়ে নিন। আজ সারাদিনে প্রথম কথা বলল অরিত্র। কণ্ঠস্বরটুকু তৃষ্ণার্ত হৃদয়ে পানির ন্যায় কাজ করলো রোদ্দুরের। অরিত্র দুকদম এগিয়ে দাঁড়ালো টং দোকানের সামনে। এক বৃদ্ধ দোকানি ক্রমাগত চায়ের কাপে চামচ নাড়ছেন। রোদ্দুর শার্টটি ভালোভাবে পরে নিল। এটা নিশ্চয়ই অরিত্রের সাইজের। এরপর বড় বড় পা ফেলে দাঁড়ালো অরিত্রের পাশে। কিছু বলতে উদ্যত হতেই একের পর এক হাঁচি শুরু হলো মেয়েটির। দোকানি পানি এগিয়ে দিতেই অরিত্র রোদ্দুরের সামনে ধরে বলল, আপনি রোদ্দুর। বৃষ্টি আর রোদ্দুরে বিস্তার বিরোধ থাকবে, এটাই বোধ হয় স্বাভাবিক। রোদ্দুর মুচকি হেসে পানির গ্লাসটা নিল। একটা সময় যে মানুষটিকে এতটা অবহেলা করেছে, কথা বলেনি, বরাবর দূরত্ব বজায় রেখেই চলেছে, আজ সে মানুষটি যাই বলুক তাই রোদ্দুরের তৃষ্ণার্ত হৃদয়ে তৃষ্ণা মেটাচ্ছে। রোদ্দুরকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে অরিত্র বলল, বাতাস থেমেছে, বৃষ্টি বোধ হয় কিছুক্ষণ পরেই থামবে। মেঘও সরে যাচ্ছে।
এখানে দাঁড়ানোটা ঠিক হবে? অরিত্রের কথা শেষ হতে না হতেই রোদ্দুর বলল। মামা হালকা চিনি দিয়ে আমার জন্যও 1 কাপ। অরিত্র ঘুরে তাকালো রোদ্দুরের দিকে। যে মেয়ে তার ছায়াও মারাতে নারাজ, সে কিনা এখন তার পাশে দাঁড়িয়ে বৃষ্টি বিলাসের সাথে চাও উপভোগ করবে। এ নিস্তব্ধ পরিবেশে বৃষ্টির ঝুমঝুম তাল হারমোনিয়ামকেও হার মানায়। সাথে তবলা হিসেবে রয়েছে দোকানের চায়ের কাপ আর চামচের টিং টিং শব্দ। মোহনীয় ঠেকছে। মাথা নেড়ে কাপ দুটি হাতে নিল সে। এরপর একটি কাপ এগিয়ে দিল রোদ্দুরের দিকে। রোদ্দুর কাপটি নিয়ে আলতো করে বলল, ধন্যবাদ। দোকানি আর চোখে লক্ষ্য করছে নীরব মানব মানবীকে। যে কেউ পরোক্ষ দৃষ্টিতে তাদের বিবাহিত ভেবে ভুল করবে। তার উপরে ড্রেস কম্বিনেশন সেখানে সিমিলার। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলো, স্যার নৌতি নিহাক করছেন লাগে? বাক্যটি কর্ণগোচর হতেই রোদ্দুরের কাশি উঠে গেল। অরিত্র ভুল ভাঙানোর চেষ্টা করতে চাইলো, তবে লোকটি তাকে সে অবকাশ দিল না। আবার বলল, এখন একসাথে বৃষ্টি দেখবেন, ভিজবেন, ঘুরবেন, এটাই তো ঠিক। এর ফলে ভালোবাসা মজবুত হয়। আপনার শাশুড়ে লইয়া বিয়াহর প্রথম দিনে মেলা ঘুরবার চাইতাম, কিন্তু আশেপাশে মানুষ কি কইব ওই ভয়ে কখনো হাতটাও ধরা হয় নাই লোক সম্মুখে। অরিত্র কিছু বলার আগেই রোদ্দুর বলল, অরিত্র বৃষ্টি থেমেছে। অরিত্র বিল মেটালো। বৃদ্ধ বলল, আপনাগো দেখা ভাল লাগলো। মনে হয় একজন অপরজনের লাইগায় বানাইছে আল্লাহ। প্রতি উত্তরে অরিত্র কেবলই মুচকি হাসলো, কোনো বাক্য ব্যয় করলো না। রোদ্দুর মিটিমিটি হাসছে। গাল দুখানা গরম হয়ে আছে এখনো। দুহাতে গাল দুটি চেপে ধরলো সে। ইস, এমন ফিলিংস কেন হচ্ছে? অরিত্রের বউ হিসেবে নিজেকে কল্পনা করতেই কেঁপে উঠল সে। সে কেন চাইলো না অরিত্র বৃদ্ধের ভুল ভাঙাক? তবে কি সে? না, অসম্ভব। এটা প্রেমে পড়ার বয়স নয় রতুর। তুমি যে বয়স পার করেছো আরো অনেক বছর আগেই। অরিত্র বাইকে বসে স্টার্ট করতেই আকাশ কুসুম কল্পনা থেকে বেরিয়ে আসলো রোদ্দুর। বাইক উঠে বসলো সে। এরপর মিনিট 10 মাথায় বাইক থামলো রোদ্দুরদের পুরনো শ্যাওলা জড়িত বাড়িখানার লোহার গেটটির সম্মুখে। বাইক হতে নেমে রোদ্দুর এগিয়ে গিয়ে গেটটি খুললো, আবার পিছনে এসে বলল, ধন্যবাদ অরিত্র আলোক প্রভার পক্ষ থেকে। অরিত্রের ভাবভঙ্গি বিশেষ পরিবর্তন হলো না। বাইক ঘুরিয়ে চলে গেল সে। এবার রোদ্দুরের বুক ফেটে কান্না এলো। কান্না এলে তার প্রচন্ড বুকে ব্যথা হয়। যে ছেলেটিকে সে 3টি বছর ধরে ইগনোর করছে, তার কেবল একটি দিনের ইগনোর সে মানতে পারছে না। রোদ্দুরের এবার আরো বেশি কান্না পেল। তবে কি সে অন্যায় করেছে? এ ঘোর অন্যায়। একটি মানুষের অনুভূতির অবমূল্যায়ন করে সে দিনের পর দিন তাকে ছোট করে কথা বলেছে, না হয় ইগনোর করছে। আজ বুঝতে পারছে কাছের কেউ উপেক্ষা করলে ঠিক কেমন লাগে। কাছের কেউ? অরিত্র কি তার কাছের কেউ? সেহেলা মেয়েকে এমন ভেজা অবস্থায় দেখে ঘর থেকে তোয়ালে নিয়ে আসলেন। মেয়েটির চোখ দুটো লাল টকটকে আকার ধারণ করেছে। সেহেলা চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে রোদ? তোর চোখ মুখের অবস্থা এমন কেন মা? রোদ্দুর বিরস মুখে বলল, না মা, কিছু হয়নি, বৃষ্টিতে ভেজা হয়েছে তাই হয়তো। এটা কার শার্ট? রোদ্দুর কোনো জবাব দিল না। কোনো মতে পা টেনে নিজের ঘরে গিয়ে দরজা দিল। ভেজা শাড়ি ছেড়ে 3 পিস পরলো। এরপর শার্টটি যত্ন করে ব্যালকনিতে টাঙানো রশিতে মেলল। বিছানায় গা এলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটি। কেন কাঁদছে তা সে জানে না। এ কান্না ততক্ষণ অবধি থামবে না যতক্ষণ না বুকের ভেতরকার ব্যথা হালকা হয়। সেহেলা এসে দরজায় নক করছেন, যার শব্দে কান্নায় বাধা পড়লো মেয়েটির। কারো সামনে সে কাঁদতে পারে না, এমনকি মায়ের সামনেও না। কোনো রকমে উঠে দরজা খুলল সে। দেখলো মা চা হাতে দাঁড়িয়ে। সেহেলা টেবিলে চা রাখতে রাখতে বললেন, চা খাই একটু, না হয় ঠান্ডাটা ভেতরে বসে যাবে। মায়ের মতো করে রোদ্দুরকে কেউ ভালোবাসেনি। কত শত মান অভিমান, কত কত কথা কাটাকাটি, তবুও তো সেহেলা তাকে দুহাতে আগলে রেখেছেন সব সময়। আর অরিত্র মুখে এতবার বলল ভালোবাসি, এরপর কি হলো? এখন এমন ভাব করছে যেন সে আমাকে চেনেই না। রোদ্দুর মাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মেয়ের অনাকাঙ্ক্ষিত আচরণে সেহেলার অন্তর মুচড়ে উঠল। কি হলো মেয়েটির? এখন বড় হয়েছে, সব কথা জিজ্ঞেস করাটাও বোকামি। যা শেয়ার করতে চাইবে বা করার মতো তা সে নিজ থেকেই করে। তবে আজ কি হলো মেয়েটির?
অসময়ে বৃষ্টি অর্কিড ব্যালকনির দোলনায় বসে চায়ের সাথে বৃষ্টি উপভোগ করছে। দিন কদিন যে গরমের উত্তাপ ছিল সেটুকু নিমেষেই প্রশান্তিময় শীতলতায় পরিণত হলো। বেশ কিছুদিন সে কোনো কিছুতে মনোযোগী হতে পারছে না। এভাবে চলতে দেওয়া যায় না। সামনেই সেমিস্টার ফাইনাল। মন না চাইতেও গুটি গুটি পায়ে পড়ার টেবিলে এসে বসলো সে। এরপর ডেইলি ডায়েরিখানা বের করে আজকের রুটিনটুকু করে নিল। রুমের বাম দিকে গকটি কফি কর্নার রয়েছে। দেওয়ালে পিন করা কাঠের তৈরি ওয়াল হ্যাঙ্গিং এ 12টি ভিন্ন রকমের কফি মগ সাজানো। ইলেকট্রনিক কেটলি, চা, কফি সহ সকল উপকরণ সুসজ্জিত। নিজের জন্য 1 কাপ কড়া কফি করলো অর্কিড। সবার আগে কফি খেয়ে মাইন্ড সেট করতে হবে, এরপরে পড়াশোনার দিকটা। ছেলেকোঠার জানালায় দাঁড়িয়ে নিরলস তাকিয়ে অভ্র বৃষ্টির ধরণী তটে স্নিগ্ধতা বিচ্ছুরিত হয়। এদেশের রূপলাবণ্য সৌন্দর্যে অভ্র প্রতিনিয়ত নতুনভাবে মুগ্ধ হয়। এ যে তারা ঝলমলে আকাশপানে এক দৃষ্টিতে তাকিয়ে সে বিরক্ত হচ্ছে না এক চুলো। হাতের বইটি নিয়ে জানালা থেকে সরে আসলো সে। আর যেভাবেই হোক এই বইটি শেষ করতে হবে। নীল রঙের প্রজাপতি গল্পের শেষটা জানার তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে যে। ঘড়ির কাঁটায় কাট 9:55। বইটির শেষ পাতায় কালো কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, নীলেও একটা প্রেম থাকে, সবাই বুঝতে পারে না। যাদের মন আয়নার মতো স্বচ্ছ, বরফের ন্যায় কঠিন, কুয়াশার ন্যায় গুমট, তারাই কেবল নীলে প্রেম খুঁজে পায়। বার কয়েক দুঠোঁটে লেখাগুলো আওড়ালো অভ্র। নীলে প্রেম থাকে? কই, কখনো তো অভ্র এভাবে ভাবেনি। বরাবর রং হিসেবেই দেখেছে সে নীলকে, এবং এ তার ভীষণ অপছন্দের রং। স্বভাব সুলভ গাম্ভীর্য থেকে বেরিয়ে এসে অভ্র অচাতনে ওই 11টি ডিজিট তুলে নিলে মোবাইল স্ক্রিনে জলজল করছে 11টি সংখ্যা। অভ্র দোদণ্ড চেয়ে রইল সেদিকটায়। এরপর কল করে ফেললো নাম্বারটিতে। ইস, এ কেমন ছেলে মানুষই! যদিও এমন একটি মানুষের সাথে পরিচয় হওয়ার আগ্রহ অভ্র দমাতে পারছে না। রিং হতে হতেই ফোন কেটে গেল। তবুও অভ্র আরো একবার ডায়াল করলো। এবারেও রিং হলো, তবে কেউ ফোন পিক করলো না। রাত এখন প্রায় 10টা। এ সময় কোনো অপরিচিত মেয়েকে ফোন করলে সে বিশেষতই বিরক্ত হবে। অভ্র এসব কেন করেছে? মস্তিষ্ক অভ্রকে ভুলভাবে পরিচালনা করেছে। ফোন রিং হতেই অভ্র কৌতূহলী হয়ে তাকালো স্ক্রিনে। কাঙ্ক্ষিত নাম্বার থেকে কল আসায় হাসি ফুটলো 2 ঠোঁটে। এক মোলায়েম নারী কণ্ঠে অভ্র অনুভূতি শূন্য প্রায়। হ্যালো, কে বলছেন? এই নাম্বার থেকে একটু আগে কল করা হয়েছিল। হ্যালো, শুনছেন? অভ্র কেবল শুনলো সে মোহনীয় কণ্ঠস্বর। তার উন্মাদনা বাড়ছে। কেন, সিগারেট কি তবে মাত্রাতিরিক্ত খাওয়া হয়েছে? মেয়েটি আবার বলল, কে বলুন তো মশাই? ফোন করেছেন, তবে কোনো প্রয়োজনেই করেছেন বোধ করি। তবে কথা কেন বলছেন না? কথা বলতে না চাইলে রাখছি। ফোন করে বিরক্ত করবেন না। এবার অভ্র ব্যতিব্যস্ত হয়ে দুঠোঁটে উচ্চারণ করলো। জি। মেয়েটি রাগী গলায় বলল, জি? কি বলতে ফোন করেছেন? কাকে চান? অভ্র আমতা আমতা করে জিজ্ঞেস করলো। আপনি সপ্তর্ষি বলছেন? মেয়েটি হয়তো অচেনা কাউকে নিজের নাম বলতে দেখে অবাক হলো। বলল, জি বলছি। আপনি কে? আমার নাম্বার কোথায় পেলেন? এবার অভ্র বইয়ে লেখা লাইনগুলো বলল। নীলও একটা প্রেম থাকে। দুপক্ষেই পিন পিন নীরবতা বেশ কিছুক্ষণ। নীরবতা ভেঙে সপ্তর্ষি বলল, আপনি কে? অভ্র হাসলো, বলল, একজন নীরব পাঠক, যার বই পড়াতে কেবল আগ্রহ। কখনো কোনো বই প্রেমীর সাথে আড্ডা দেওয়ার আগ্রহ জাগেনি। সপ্তর্ষি জিজ্ঞেস করলো, তবে এখন? অভ্র হাসলো, বলল, হ্যাঁ, সব বইপ্রেমী বা পাঠক থেকে এনে একটু ভিন্ন। যে কেবল বই পড়েই না, বরং বইয়ের সাথে নিজের আবেগ অনুভূতিটুকুও শেয়ার করে। এবার সপ্তর্ষি দুঠোঁটে হাসি ফুটলো। অভ্র জিজ্ঞেস করলো, আপনি কি হাসছেন সপ্তর্ষি? সপ্তর্ষি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, বুঝলেন কি করে? কেন যেন মনে হচ্ছিল আপনি হাসছেন। বোধ করি আপনার হাসি মারাত্মক রকমের সুন্দর। এবার সপ্তর্ষি খিলখিলিয়ে হেসে উঠে বলল, মারাত্মক? আবার অবাক? আপনার নাম জানা হয়নি, আমি জিজ্ঞেসও করব না, কারণ সব কিছু আজ জেনে গেলে আড্ডা তো আগাবে না, তাই না? অভ্র ঠোঁট বিস্তৃত করে হাসলো, কেবল বলল, আজ আমি একটু ব্যস্ত, ভার্সিটির অ্যাসাইনমেন্ট করছি। অন্য একদিন বিস্তর আলাপ হবে, সাথে আপনার নামটাও জানা হবে। সে সময় কি হবে? জি, আপনার যখন ইচ্ছে ফোন করতে পারেন, আমাকে পাবেন।
দুজন অপরিচিত মানুষ প্রথম সাক্ষাতে এত কথা বলে? বলে না হয়তো, অভ্রের মতো মানুষরা তো আরো বলে না। তবুও আজ অভ্র নিজের জন্য বাধা সকল সীমারেখা অতিক্রম করে একজন রমণীর কণ্ঠে ঘায়েল হয়েছে, এই বিশ্বাস করতেই তার কয়েকশো দিন বোধহয় লাগবে। জ্বরে গা পুড়ে যাচ্ছে, অস্বাভাবিকভাবে কাঁপছে অরিত্র। কার্মি ছেলের এহেন অবস্থা দেখে বেশ দুশ্চিন্তায় পড়লেন। তার এই ছেলেটা সহজে তেমন অসুখে পড়ে না, তবে যখন পড়ে তখন কাবু হয়ে যায়। এই অসময়ের বৃষ্টিতে ভিজেই ছেলেটার এই দশা। কারণে যখন ছেলেকে কাক ভেজা হয়ে ফিরতে দেখলেন, তখনই আন্দাজ করেছিলেন এমন কিছু ঘটবে। বেশ করে বকা দিয়েছিলেন, তবে এখন বকাবকি করে আর কি হবে? কত করে তাকে বলা হয়েছে গাড়ি ব্যবহার করো, তা সে করবে না। নিজের ইনকামের টাকায় কেনা বাইক, তাই সে বাইকেই যাতায়াত করবে। সাধারণভাবে চলাফেরা করতে ইচ্ছুক বলে সকল কথাই কাটিয়ে ওঠে। অধীর ভেজা রাস্তায় এক পা দুপা করে হেঁটে বাসায় পৌঁছেছিল সন্ধ্যায়। সেই তখন ঘুমিয়েছে, এখনো অবধি তার ঘুম ভাঙছে না। নীলা চিন্তিত হয়ে বসে আছে অধীরের পাশে। আজ অধীরকে বেশ অন্যমনস্ক লাগছিল, বোধহয় কোনো কারণে মন খারাপ। নীলা এবার ঘরময় পায়চারি করা শুরু করলো। হঠাৎ নজর আটকালো টেবিলে রাখা কয়েকটি কাঠগোলাপে। এগুলো কি অধীর এনেছে? সাদার মাঝে গোলাপি রঙের ফুলগুলো কি নিদারুণ সুন্দর। নীলা হাতে ছুলো না। অধীর বলার আগ অব্দি এগুলো ছোঁয়ার অধিকার তার নেই। একবার অধীরের আলমারিতে রাখা একটি বক্স হাতে নিয়ে দেখায় সে বেজায় ক্ষেপেছিল। রোদ্দুর সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। আকাশ গুমট, কখন আবার বৃষ্টি শুরু হবে কে জানে। শেহলা ঘরে এসে মেয়েকে দেখলেন না, তার এবার বেশ চিন্তা হতে লাগলো। মেয়েটার কি হলো, সে কি একবার জিজ্ঞেস করবে? ধীর পায়ে হেঁটে রোদ্দুরের পাশে দাঁড়ালেন তিনি। রোদ্দুর মায়ের দিকে এক পলক তাকিয়ে বলল, মা আজ ব্যাংকে যাব, বেতন উঠিয়ে তোমায় এই মাসের খরচাটা দেব, হিসেব করে রেখো। সেহেরা মাথা নেড়ে সম্মতি দিয়ে জিজ্ঞেস করলো, রোদ, এখনো আমার উপরে রেগে আছিস? তোর মামাকে আমি ভালো করে বুঝিয়ে বলেছি আমরা এ বিয়েতে রাজি নই। আমি তোমার উপর রেগে নেই মা। সেহেলা মেয়েকে পরখ করলেন, এরপর বললেন, আমি চাই তোর একটা সংসার হবে, সুখে শান্তিতে পরিপূর্ণ। বয়স তো কম হলো না, এ দেশে মেয়েরা কুড়িতে বুড়ি। তাছাড়া আর কদিন বাদ ভালো ছেলে পাওয়াও যাবে না, তাই তোকে আমি তাড়া দেই। আমি বুঝি মা, কিন্তু তুমি আমি বেশ বেশ আছি তো, তবে কেন যেচে পড়ে ঝামেলা আনতে যাবে? সেহেলা ফোঁস করে শ্বাস ছাড়লেন। এ মেয়েকে বোঝানোর সাধ্য তার নেই। এটাও ঠিক, সে এভাবে থাকতে চাইছে, থাকতে দেওয়া উচিত। কিন্তু মায়ের মন তো মানে না। সেহেলা সত্যি মন থেকে চান একটি ভালো ছেলে, রাজপুত্রের মতো ছেলে, যেন রোদ্দুরের জীবনে আসে। মেয়েটি জীবনে বহু কষ্ট সহ্য করেছে, তার জীবনে এবার এমন একজন আসুক যে কখনো তাকে দুঃখ পেতে দিবে না। সারা রাত কার্মি দু চোখের পাতা এক করেননি। ছেলেটার জ্বর কেবল বেড়েছে, কমেনি একটুও। সারা রাত ছেলেটা ঘুমাতে পারেনি। এই আজানের একটু আগেই দু চোখ বুঝলো সে। অর্কিডও মায়ের সাথে বসেছিল ভাইয়ের পাশে। মেয়েটাও সবে ঘুমাতে গেল। ঘুম নেই কেবল কারমির চোখে। রান্না চাপিয়েছেন তিনি। নীলা এসেছিল হেল্প করতে, তবে সেটা তিনি কখনোই করতে দেন না। বাড়ির বউয়েরা কাজ করবে কেন, শাশুড়ি জীবিত থাকা অবস্থায়? তাছাড়া বাসায় কাজের মেয়ে আছে দুজন, তাদের কাজ কি যদি বউয়েরা কাজ করে? বউদের একমাত্র কাজ স্বামীকে সময় দেওয়া, এটা তার ধারণা। এক পশলা বৃষ্টির পরে সবে বৃষ্টির তেজ কমলো। ঘড়ির কাঁটায় 11:30। কারণে খিচুড়ি রান্না করেছেন। অরিত্রের সবচেয়ে পছন্দের খাবার হলো খিচুড়ি। রান্নার ফাঁকে ফাঁকে বার কয়েক দেখে এসেছিলেন ছেলেকে। এখন জ্বরটা নিয়ন্ত্রণে। খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজার সাথে কাঁচা পেঁয়াজ আর আমড়ার আচার ট্রেতে সাজিয়ে অরিত্রের ঘরে এসেই দেখলেন অর্কিড ভাইয়ের সাথে রীতিমতো গল্প জুড়ে দিয়েছে। কারণে হাসলেন ছেলে মেয়ের অলক্ষ্যে, তবে তার উপস্থিতি টের পেয়ে দুই ভাই বোন কথা বলা বন্ধ করে দিল। কি এমন আলোচনা তারা করছিল যা মায়ের সামনে করা যায় না? কারণে খাটের পাশে বসলেন, খাইয়ে দিতে লাগলেন দুইজনকেই। তারা এটা ওটা নিয়ে গল্প করছে আর মায়ের হাতে খিচুড়ি খাচ্ছে। এতক্ষণ কারণে বেশ নীরব ছিলেন। গলা খেকিয়ে জিজ্ঞেস করলেন, মা হিসাবে তোরা দুইজন আমাকে কত মার্ক দিবি 10-এর মধ্যে? অরিত্র অর্কিড একে অপরের দিকে চাওয়াচাই করলো। মা হঠাৎ এমন প্রশ্ন কেন করছে? তারপরে সমস্বরে বলল,
ইনফিনিটি আউট অফ 10। তোমার মতো মা হয় না, তুমি অনলি 1, আর সেটা আমাদের। কারমির ভাবভঙ্গি পরিবর্তন হলো না, বললেন, তোদের সাথে কখনো এমন কিছু করিনি যাতে তোরা আমার নাম্বার কর্তন করবি। তবে এই একই প্রশ্ন অধীরকে করা হলে উত্তরটা ভিন্ন পাবি। সে আমার অগোচরে না হয় করিস। এরপর অরিত্রকে জিজ্ঞেস করলেন, তোর কেয়ামত আঙ্কেল কি মনে আছে? সে মেয়ের বয়সী এক মেয়েকে বিয়ে করায় গত সপ্তাহে তার ডিভোর্স হয়েছে প্রথম স্ত্রী অর্থাৎ রত্না আপার সাথে। অরিত্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি কি বলো? সে মেয়েটিকে জানিস? অরিত্র অর্কিড নাসূচক মাথা নেড়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। কারমি হাসলেন, বললেন, বর্ণা। এবার অরিত্র অর্কিড একে অপরের সাথে চোখাচোখি করে জানান দিল। সর্বনাশ! আমি আগে জানতাম মেয়ের চরিত্রে সমস্যা। টাকার জন্য বুড়ো লোককে ফাঁসিয়ে বিয়ে করতে বাধেনি। দু ভাই বোন চুপসে গেল। তারাও তো ঠিক অধীরের মতো করেই মাকে ভুল বুঝেছিল। আজ তাদের ভুল ধারণা দূর হলো। এরপর পিনপতন নীরবতা ছিল সম্পূর্ণ ঘর জুড়ে। কারমি বললেন, তোরা আমাকে শুনিয়ে যে নাম্বারিং করেছিস সেসব আমার কাছে কিছুই নয়। সত্যিকারের নাম্বারটা বললেও আমার খারাপ লাগতো না। আমি কিছু কথা বলার জন্য এই প্রশ্ন করেছি।